সবাই ইতিমধ্যে একটা আলোচনা যাকে বলে বর্তমান পরিস্থিতির নানা দিক থেকে একটা পর্যালোচনা এবং সেখান থেকে আমাদের করণীয় সেই জায়গাটাও স্পষ্টভাবে একটা দিশা পেয়েছে। আমি খুব বেশি আলোচনা বিস্তৃত করব না। আমাদের বক্তব্যটা এই জায়গায় যে প্রত্যেকটা সময়ই জনগণের যে মুক্তির লড়াই তার কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি হয়। ৭১ সালের আগে আমাদের দেশের মানুষের মুক্তির সংগ্রাম একটা নির্দিষ্ট আকার পেয়েছে, সেটা স্বাধীনতা যুদ্ধের কিংবা একটা নতুন রাষ্ট্র পত্তনের জায়গায় দাঁড়িয়েছে। ওই রাষ্ট্র পত্তন ছাড়া, স্বাধীনতা পর্যন্ত যাওয়া ছাড়া মুক্তিটা আর অর্জিত হচ্ছে না। স্বায়ত্ত শাসনের কাঠামোতে সেটাকে প্রথমে ধরার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা সেখানে আটকে থাকেনি। কারণ ওই স্বায়ত্ত শাসনের কাঠামোতে এই মুক্তি অর্জিত হবে না, সেটা প্রমাণিত হচ্ছিল, যার ফলে স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যটা সামনে এসছে এবং সেটা অর্জন করা হয়েছে। আজকের সময়েও জনগণের মুক্তির সংগ্রাম একটা নতুন লক্ষ্যের দিকে যাচ্ছে। যে বিদ্যমান ক্ষমতা কাঠামোর মধ্যে, রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আমাদের সরকার পরিবর্তন মানুষের মুক্তিটা আর আনছে না। এবং সরকার পরিবর্তন কেবল মুক্তি আনছে না তাই নয়, এই বিদ্যমান কাঠামোর মধ্যে সরকার পরিবর্তনটাও আর সম্ভব হচ্ছে না। এইটা মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। তারা ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে চায় এবং এটা এখন তো পরিষ্কার প্রায় সব দিক থেকেই বিজেপির সাথে, ভারতের বিজেপি সরকার এবং বিজেপি দলটির অনুসারীতে পরিণত হয়েছে আমাদের আওয়ামী লীগ সরকার। সেই ডিজিটাল গুজরাট থেকে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট গুজরাট, স্মার্ট সিটি থেকে এখন স্মার্ট বাংলাদেশের স্লোগান। ওখানেও 47টা কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা আওয়াজ দিচ্ছে। আমরা এখানে দেখেছি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার আওয়াজ আগে ভাগে দিয়ে রেখেছেন। 41 সাল পর্যন্ত ওনারা থাকবেন, তারপর গিয়ে ভাববেন যে এই শতাব্দীটা শতাব্দী পর্যন্ত কিভাবে যাওয়া যেতে পারে। তো এইটা মোটামুটি ভাবে ওনারা এইরকম একটা বন্দোবস্ত তৈরি করতে চাচ্ছেন, যেখানে সরকার পরিবর্তনটা অসম্ভব। তাহলে বাংলাদেশে এখন সরকার পরিবর্তন করা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই ব্যবস্থাটাও পরিবর্তন করা ছাড়া সরকারটাও পরিবর্তন করা যাবে না। দুটো একসাথে নিজেকে একাকার করে নিয়েছে। রাষ্ট্র এবং সরকারের মধ্যে আর আলাদা কোনো পার্থক্য নেই। সরকার পুরো রাষ্ট্রটাকে দখল করে নিয়েছে এবং সেইটার একটা পুরো প্রকাশ আমাদের সামনে হাজির করছে। দেখুন রাজনৈতিক নেতাদের কি পরিণতি, যে কথা এখানে আলোচনা হয়েছে, যে এই যে এমপি আনোয়ারুল আজিম আনার, তার মর্মান্তিক মৃত্যু, সেটা কোনোভাবেই কাম্য নয় এবং এই ঘটনার বিচার, তদন্ত ইত্যাদি আমরা চাইব। কিন্তু রাজনৈতিকভাবে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তিনি কি ধরনের কাজ করছিলেন, তার ব্যবসা বাণিজ্য কি এবং ব্যবসায়িক দ্বন্দ্বটাই বা কি। তাহলে এই রকম এমপি কি একজন? এটা হঠাৎ করে উনি এখানে চলে এসছেন? মোটেই তা না। 2009 সালের পরে 14 সাল পর্যন্ত তার বিরুদ্ধে করা 11টি মামলা তিনি প্রত্যেকটাই খারিজ করাতে সক্ষম হয়েছেন। ইন্টারপোলের
অ্যারেস্ট ওয়ারেন্ট এবং ইন্টারপোল কর্তৃক একবার গ্রেফতার হওয়ার পর